ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। দেশের রাজনীতি এখন এক নতুন বিতর্কের মুখে। একদিকে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কেন এই দুই শীর্ষ ব্যক্তির কথায় এত ভিন্নতা? যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে এর পরিণতি কি হতে পারে? এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে? জনগণের মধ্যে এখন সংশয় কেন কাটেনি? বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। আমরা পারিনি সেই পুরনো সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থান বার্ষিকীতে প্রধান উপদেষ্টা যখন ঘোষণা করলেন যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা প্রস্তুত, নির্বাচনের সময়সীমা ঘোষণা করে দিয়েছে, তখন সবাই স্বস্তি পেয়েছিল। নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্গে নড়াচড়া বসেছিল। তারা প্রায় প্রতিদিনই বৈঠক করছে এবং গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করার প্রস্তাবও দিয়েছে। কিন্তু এরপর ঢাকায় জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এক ভিন্ন সুর তোলেন। তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তিনি তার মন্তব্যের পেছনে যে যুক্তি দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় যুব সম্মেলন 2025-এ তিনি বলেন সংস্কার ও নতুন সংবিধান ছাড়া এ নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারকে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের মায়েদের বুকে তাদের সন্তানদের ফেরত দিতে হবে। নাসির উদ্দিন পাটোয়ারির এই বক্তব্য কি নিছকই ব্যক্তিগত, নাকি এটি এনসিপির দলীয় মনোভাবের প্রতিফলন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন কিছু বেকায়দায় থাকা এনসিপি নেতাকর্মীদের মনোভাব চাঙা করতে কিংবা অন্যান্য দলের সঙ্গে দর কষাকষি বাড়াতেও তারা এই কৌশল নিতে পারে। প্রধান উপদেষ্টার ঘোষণার পরও জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে বিতর্ক এখনও থামেনি। এর পেছনে রয়েছে নানা জটিলতা ও বাস্তব সমস্যা, যা এখন রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ জনগণের আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রথমত, নির্বাচন ঘিরে সবচেয়ে বড় বিতর্কের জায়গা হল সংস্কার ও বিচার প্রক্রিয়া। এনসিপি সহ অনেক রাজনৈতিক দল মনে করছে বিদ্যমান আইন, প্রশাসনিক কাঠামো এবং বিচার ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন না করে কোনো নির্বাচন আয়োজন করা হলে তা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। জুলাই হত্যাকাণ্ডের বিচার, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দুর্নীতির মামলাগুলোর নিষ্পত্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শেষ না করে ভোট হলে সেটি জনগণের আস্থা অর্জন করবে না, এমনটাই তাদের যুক্তি। এর পাশাপাশি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিরও দাবি সামনে এসেছে। জামাত, এনসিপি এবং আরও কয়েকটি দল চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক ভিত্তিতে হোক, যাতে ভোটের হার অনুযায়ী সংসদে আসন বণ্টন করা হয়। কিন্তু বাংলাদেশের সংবিধানের 65 অনুচ্ছেদের 2 ধারায় স্পষ্টভাবে বলা আছে 300 সদস্যের সংসদ গঠিত হবে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি নির্বাচনের মাধ্যমে। অর্থাৎ পিয়ার পদ্ধতি চালু করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে, যা বর্তমান সময়সীমার মধ্যে বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। নির্বাচনের আরেকটি বড় চ্যালেঞ্জ হল আইনশৃঙ্খলা পরিস্থিতি। দেশের কিছু অঞ্চলে এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বিরাজ করছে, যা ভোটের পরিবেশ নষ্ট করতে পারে। রংপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন স্পষ্টভাবে বলেছেন নির্বাচনকালে আইনশৃঙ্খলা বজায় রাখা হবে বিশাল এক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ এককভাবে নির্বাচন কমিশনের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। এখানে সরকারের অন্যান্য সংস্থার সক্রিয় সহায়তা প্রয়োজন। এদিকে ভোটারদের মধ্যেও অনিশ্চয়তা ও সংশয় রয়ে গেছে। ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এর সাম্প্রতিক পালস সার্ভে 3-এর তথ্য অনুযায়ী প্রায় অর্ধেক ভোটার মানে 48.50% এখনও ঠিক করে উঠতে পারেনি কাকে ভোট দেবেন। এটি শুধু অনিশ্চয়তার ইঙ্গিত নয়, বরং নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনগণের এক ধরনের আস্থাহীনতার প্রতিফলন। রাজনৈতিক পরিস্থিতিও জটিল হয়ে উঠেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতকে ধরা হচ্ছে। ফলে বিএনপি ও জামাতের মধ্যে কোন ধরনের নির্বাচনী সমঝোতা প্রায় নেই বললেই চলে। এর মধ্যে জামাত 300 আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে এবং সক্রিয়ভাবে প্রচারণা শুরু করেছে। এই প্রেক্ষাপটে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে সরাসরি এবং উত্তেজনাপূর্ণ, যা সময়সীমা নির্ধারণের বিতর্ককে আরও উস্কে দিচ্ছে। ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সাম্প্রতিক জরিপে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তায় লক্ষণীয় কিছু পরিবর্তন দেখা গেছে। জরিপে প্রকাশিত হয় গত 8 মাসে বিএনপি ও জামায়াতের সমর্থন কিছুটা হ্রাস পেয়েছে। গত বছরের অক্টোবর মাসে 16.30% উত্তরদাতা জানিয়েছেন তারা যদি তখন ভোট দিতেন তাহলে বিএনপিকে বেছে নিতেন। একই সময়ে 11.30% ভোটার জামায়াতকে সমর্থনের কথা বলেছিলেন। কিন্তু সর্বশেষ জরিপে এসে এই সংখ্যা কমে বিএনপির জন্য দাঁড়িয়েছে 12% আর জামায়াতের জন্য 10.40%। অন্যদিকে এনসিপি বা ন্যাশনাল কনজারভেটিভ পার্টির ভোটের হার সামান্য বৃদ্ধি পেয়েছে। 8 মাস আগে দলটি পেয়েছিল মাত্র 2% সমর্থন, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 2.80%। যদিও এই বৃদ্ধিকে ইতিবাচক প্রবণতা বলা যেতে পারে, তবুও এনসিপির ভোটের হার এখনও বিএনপি বা জামায়াতের সমর্থনের কাছাকাছি পৌঁছায়নি। এই ব্যবধানে তাদের জন্য নতুন করে রাজনৈতিক কৌশল নির্ধারণের প্রয়োজনীয়তা তৈরি করছে।
জরিপের এই ফলাফল শুধু রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তার ওঠানামার চিত্রই তুলে ধরছে না, বরং ভোটারদের মনোভাবের সূক্ষ্ম পরিবর্তনও প্রতিফলিত করছে। এটি স্পষ্ট যে বড় দলগুলো এখনও রাজনৈতিক মেরুকরণে প্রভাবশালী অবস্থান ধরে রেখেছে, কিন্তু ছোট দলগুলোর জন্য সমর্থন ধীরে ধীরে বাড়লেও সেই বৃদ্ধি এখনও প্রভাব বিস্তারের জন্য যথেষ্ট নয়। এই বাস্তবতা আগামী নির্বাচনী প্রচারণায় প্রতিটি দলের জন্য ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ তৈরি করবে। নির্বাচন ঘিরে অনিশ্চয়তা এবং সন্দেহের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে এখন আরেকটি আলোচিত বিষয় হল আরেকটি ১-১১-এর আশঙ্কা। প্রায় সব রাজনৈতিক দলের নেতারাই প্রকাশ্যে কিংবা আড়ালে এই সম্ভাবনার কথা বলছেন এবং এমন ঘটনার জন্য একে অপরকে দায়ী করছেন। এখানে ১-১১ বলতে বোঝানো হচ্ছে ২০০৭ সালের ১১ জানুয়ারির ঘটনাকে, যখন রাজনৈতিক অচল অবস্থার সুযোগে তত্ত্বাবধায়ক সরকার নামে ক্ষমতায় আসে একটি অনির্বাচিত প্রশাসন, যা ২ বছরের জন্য কার্যত গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থগিত করে দেয়। নেতারা আশঙ্কা করেছেন বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে যদি হঠাৎ কোনো অস্থিতিশীলতা সৃষ্টি হয়, তবে আবারও এমন একটি অদৃশ্য হাত সক্রিয় হয়ে উঠতে পারে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে পাশ কাটিয়ে একটি নতুন কর্তৃত্ববাদী বা ফ্যাসিবাদী কাঠামো চাপিয়ে দিতে পারে। তাদের মতে এই ধরনের ষড়যন্ত্র কেবল নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করবে না, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘমেয়াদে ক্ষত তৈরি করবে। এমন আশঙ্কার কারণ স্পষ্ট। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস, নির্বাচনকালীন সরকারের রূপ ও ক্ষমতা নিয়ে সমঝোতার অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। ফলস্বরূপ জনগণের মধ্যেও একটি উদ্বেগ তৈরি হয়েছে যে রাজনৈতিক অস্থিরতার সুযোগে আবারও ১-১১ ধাঁচের হস্তক্ষেপ ঘটতে পারে, যা গণতন্ত্রের ধারাবাহিকতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। ২৪-এর গণঅভ্যুত্থানে শত শত মানুষের জীবন দেওয়ার পর এই সন্দেহ ও দোষারোপ গণতন্ত্রের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, আমার মনে হয় না সংকটের কোনো পরিস্থিতি তৈরি হবে, কিন্তু নির্বাচনকালে ল অ্যান্ড অর্ডারের ইস্যুটা নিয়ে সংশয় আছে। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহির বিবিসি বাংলাকে বলেন, ইলেকশন যদি ফেয়ার না হয়, অংশগ্রহণমূলক না হয়, লোকেরা যদি স্বাচ্ছন্দ্যে ভোট দিতে না পারে, তাহলে তো এই নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণা নিঃসন্দেহে একটি ইতিবাচক ও অগ্রগতিমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটা অন্তত এই ইঙ্গিত দেয় যে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত। তবে এই ঘোষণার মধ্যেই রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও সংশয় রয়ে গেছে। বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারির মতো প্রভাবশালী নেতাদের মন্তব্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে বাইরে থেকে শোনা সংশয় প্রমাণ করে যে দেশের গণতান্ত্রিক পথ এখনো সহজ নয় এবং তা নানা বাঁক এবং কণ্ঠকাকীর্ণ বাস্তবতার মুখোমুখি। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, সংস্কার এবং বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশগুলো সম্পন্ন না করে যদি হঠাৎ নির্বাচন আয়োজন করা হয়, তাহলে সে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার, দুর্নীতির দায়ে অভিযুক্তদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা এবং রাজনৈতিক প্রশাসনিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, এসব কাজ শেষ হওয়ার আগেই তাড়াহুড়ো করে ভোট আয়োজন করলে তা আবারও প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি তৈরি করবে। ইতিহাস প্রমাণ করে বিতর্কিত নির্বাচন শুধু জনগণের আস্থা নষ্ট করে না, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতার পথও প্রশস্ত করে। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা এবং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে ভোট হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। এর জন্য দরকার নিরাপত্তা ব্যবস্থার জোরদারকরণ, প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা এবং সব রাজনৈতিক দলের আস্থা অর্জন। যদি এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ব্যর্থ হয়, তবে শুধু নির্বাচনের বৈধতায় প্রশ্নবিদ্ধ হবে না, বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা দীর্ঘ সময়ের জন্য গুরুতর হুমকির মুখে পড়তে পারে, যার প্রভাব অর্থনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত বিস্তৃত হতে পারে।